ব্যবসা বাণিজ্য ও রাজস্ব আদায় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি। জনাব পাটোয়ারি, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যে প্রতিবেদনটি দেখছিলাম, শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে যে বর্ধিত লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আমার কাছে প্রথমে মনে হচ্ছে এটা বাস্তবসম্মত নয়। কারণ আমরা যদি বিগত কয়েক বছরের জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণের চিত্র দেখি, তাহলে দেখা যাচ্ছে যে কোনো বছরের জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, তাকে রিভাইজড করে কমিয়ে দেওয়া হচ্ছে। এই বছরও প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি প্রায় 35% প্রবৃদ্ধি দেখিয়ে, কিন্তু আমরা যদি প্রথম কোয়ার্টারের প্রবৃদ্ধি দেখি তাতে দেখা যাচ্ছে মাত্র 12% বা সামথিং লাইক দ্যাট। যে এই অবস্থায় যেটা প্রাথমিক লক্ষ্যমাত্রা সেটাই অর্জন করা ছিল অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে আরও 55,000 কোটি টাকা যে বর্ধিত কর, এটা আদায় করার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হবে, সে ধরনের পদক্ষেপগুলি বর্তমান যে কর কাঠামো আছে, এই কর কাঠামোতে যতই কঠোর মনিটরিং করা হোক, যতই জাতীয় রাজস্ব বোর্ড কঠোর পদক্ষেপ নেক, আমার মনে হয় এই বর্ধিত লক্ষ্যমাত্রা কর্মসূচিতে আদায় করা সম্ভব হবে না। তবে এটা করতে হলে করের যে হার, সেখানে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ কর বৃদ্ধি করতে হবে। কিন্তু বছরের মাঝামাঝি অবস্থায় কর বৃদ্ধি এটা কোনো ভালো লক্ষণ নয়, এবং এটা ব্যবসা বাণিজ্যের যে শৃঙ্খলা সেটা নষ্ট হবে। সুতরাং কর বৃদ্ধি না করে কিভাবে যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে, সেটা আসলে খুবই কঠিন হবে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে। তবে জাতীয় রাজস্ব বোর্ড চেষ্টা করে দেখতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা জানি যে সামনে যদি নির্বাচন ঘোষণা হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকার সরবরাহ বাড়বে, প্রভাব বাড়বে। সেক্ষেত্রে ভোগ্যপণ্যের চাহিদা কিছুটা বাড়বে। এক্ষেত্রে হয়তো আপনার মূসকের ক্ষেত্রে যেটা, সেখানে বিড়ি সিগারেটের বিড়ি সিগারেট আপনার কনজামশন বাড়বে, অন্যান্য কনজিউমেবল গুডসেরও কিছু কনজামশন বাড়বে। এখানে হয়তো কিছু রাজস্ব প্রবৃদ্ধি হবে। আইএমএফ তো আসলে রাজস্ব আদায়ের যে এবং লক্ষ্যমাত্রা তারা পরামর্শ বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে তারা কৌশল যেটি বলছে, সেই ক্ষেত্রে আসলে রাজস্ব বোর্ডের কি করণীয় আছে বা সেই পদ্ধতি অবলম্বন করতে পারে? হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ড সেই লক্ষ্যে কাজ করছে এবং অনেক দূর অগ্রসর হয়েছে। কিন্তু সেটার মাধ্যমে গেলেই যে সব এই বিপুল লক্ষ্যমাত্রা অর্জিত হবে, সেটাও কিন্তু এই মুহূর্তে বলা খুব কঠিন। কারণ আমাদের দেশের যে বাস্তবতা, প্রতিটি দোকান বলি বা প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে হয়, সেখানে সবাই তো এখনও আপনার ডিজিটালাইজেশনের আওতায় আসে নাই। আর তাছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের আরেকটা সীমাবদ্ধতা রয়েছে, যে আমরা যেহেতু মূসক ব্যবস্থার কথা আমরা বলি, মূসকের সবচেয়ে বড় হলো যে এটাকে প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতি বছর অডিট করার জন্য যে বিপুল জনবল প্রয়োজন এবং প্রশিক্ষিত এবং ট্রেন্ড সেই জনবল জাতীয় রাজস্ব বোর্ডের হাতে নাই। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ড এখন যে অডিট কার্যক্রম পরিচালনা করে, সেটা দেখা যাচ্ছে যে পরিমাণ কার্যক্রম পরিচালনা হওয়া উচিত তার কাছাকাছিও যেতে পারছে না, বেশ কম পরিমাণে অডিট পরিচালনা করতে সক্ষম হচ্ছে। এর ফলে যদি কোনো প্রতিষ্ঠান ধরেন আপনার কর বা মূসক ফাঁকি দিয়ে থাকে, বা সে মূসক ফাঁকি বলতে আমি এটাই বলছি যে সে তার যে যথাযথ রাজস্ব পরিশোধ না করে, তাহলে সেটা ধরা পড়ে শুধুমাত্র অডিটের মাধ্যমে। যখনই আমরা সব প্রতিষ্ঠানকে অডিটের আওতায় আনতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে সে তার সঠিক যে মূল্য সংযোজন কর তার প্রদান করা উচিত, সেটা সে করছে কিনা। কিন্তু এই অবস্থায়, বর্তমান অবস্থায় আমি মনে করি যে এটা যদি করতে হয়, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই কঠোর পদক্ষেপের মাধ্যমেও মনিটরিং বাড়াতে হবে এবং কমপ্লায়েন্স আরও অনেক বাড়াতে হবে। কিন্তু সেটা করতে গেলেও আপনার কিছুটা নেতিবাচক প্রভাব হবে, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকেই তখন তারা এটা আপনার কমপ্লাই করতে পারবে না করতে পেরে তখন তাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা তাদের ব্যবসা বাণিজ্য থেকে পিছিয়ে পড়ছেন। এর ফলে দেখা যাবে যে অর্থনীতির ক্ষেত্রেও একটা আপনার স্থলগতি আসতে পারে। সেক্ষেত্রে আসলে এই যে ভ্যাটের সাথে যুক্ত যে প্রত্যক্ষ কর, সেই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, দুঃখিত, যে পরোক্ষ কর, সেই পরোক্ষ কর আসলে যে তৎপরতা, সেটা আসলে যে সাধারণ ভোক্তা পর্যায়ে যারা আছে তাদের উপর কতটা চাপ বাড়ায়? হ্যাঁ, ভ্যাট এবং কাস্টমস এই দুটোই পরোক্ষ কর। এখানে যদি আমরা করের হার বাড়াই, কাস্টমসে বাড়ালে বা মূল্য সংযোজন করের ক্ষেত্রে বাড়ানো হলে, সাপ্লিমেন্ট সম্পূরক শুল্ক বলি আমরা, তাহলে সেক্ষেত্রে ভোক্তার উপর সেটা আসবে। কারণ
এই দুটি করই ভোক্তাকে সরাসরি বহন করতে হয়। আয়করের ক্ষেত্রে যদি বৃদ্ধি হয় সেটা হলো আপনার, সেক্ষেত্রে দেখা যায় যার যত বেশি আয় সে তত বেশি কর প্রদান করে, কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে সকলের জন্য সমান। সুতরাং এটা পরোক্ষ কর বাড়ালে সেটা সাধারণ জনগণের উপরে এটার প্রভাবটা বেশি পড়ে। সেই ক্ষেত্রে আসলে এই সাধারণ মানুষ যারা আছে তাদের উপর তো অনেক বেশি চাপ বাড়ছে, এবং সেটা আসলে তারা এই যে প্রত্যক্ষ কর বলছিলেন, বা এই প্রত্যক্ষ কর বাড়ানোর আসলে উপায়টা কি? প্রত্যক্ষ কর বাড়ানোর জন্য তো সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং এটা আয়কর, জাতীয় আয়কর উইং তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং এক্ষেত্রে সুযোগ আছে, চেষ্টা হচ্ছে এবং বাড়ছে, ওটা ক্রমান্বয়ে বাড়ছে। প্রতি বছরই দেখা যাচ্ছে আয়করের প্রবৃদ্ধি হচ্ছে, মূল্য সংযোজন করেরও বেশ প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু কাস্টমস যেটাকে আমরা কাস্টম শুল্ক, সেক্ষেত্রে আপনার আশানুরূপ প্রবৃদ্ধি হবে না, কারণ আমাদেরকে সবসময় দেখা যাচ্ছে যে কাস্টম শুল্ক বাড়ানোর কোনো সুযোগ নেই, এটা ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। আমাদেরকে নির্ভর করতে হবে মূল্য সংযোজন কর এবং আয়করের উপর। সুতরাং কাস্টমসের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে ট্যারিফ স্ট্রাকচার, এটাকে বাড়ানোর কোনো সুযোগ নেই, বরং আরও কমাতে হবে। এখন যদি আমাদের দেশের চাহিদা বাড়ে, ভোক্তাদের চাহিদা বাড়ে, তাহলে বেশি পরিমাণ পণ্য আমদানি হবে, স্বাভাবিকভাবে তখন বর্তমান কর কাঠামোতে রাজস্ব আহরণ বাড়বে। আর মূল্য সংযোজনের ক্ষেত্রে তাই, যত কনজামশন বাড়ে, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে, এবং আপনার যদি আমাদের ওই যে সেবা খাতে যদি বিপুল চাহিদা বাড়ে, তাহলে এই ক্ষেত্রেও মূল্য সংযোজন করও বৃদ্ধি পাবে। আর সেক্ষেত্রে আপনার একদম শুরুর দিকে যদি যেতে চাই, আপনি বলছিলেন যে ডিজিটালাইজেশন যে নিয়ে কথা হচ্ছে, যে এই ডিজিটালাইজেশন কিন্তু আমরা অনেক আগ থেকেই শুনছি, তো এটা আসলে বাস্তবায়ন করতে চ্যালেঞ্জ কোথায়? আসলে এটা আমরা জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমাদের দেশে মূল সমস্যা হলো কি, যে আমাদের যারা ব্যবসা বাণিজ্য আছে, এখানে যেমন শিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোকের সংখ্যা আছে, এবং অশিক্ষিত যারা ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের প্রযুক্তির সাথে তারা খাপ খাওয়াতে চায় না, তারা এটাকে সঠিকভাবে গ্রহণ করতে চায় না, ওদেরকে এটা গ্রহণ করানোটাই হলো সমস্যা। এই জন্য অতীতে আমরা যখন বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যে বিভিন্ন দোকানে আমরা ইএফডি বা এইসব, কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে চেষ্টা করা সত্ত্বেও যারা গ্রহণ করার কথা তারা এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। এর ফলে এই জিনিসগুলো স্বাভাবিকভাবে, মানে যেভাবে প্রবৃদ্ধি হওয়া দরকার, যেভাবে গ্রোথ হওয়ার দরকার, সেটা হচ্ছে না, একটা পর্যায়ে গিয়ে এটা থমকে যাচ্ছে। এবং তবে আর আসার কথা হলো যে জাতীয় রাজস্ব বোর্ড আরও পদক্ষেপ নিচ্ছেন, এতে একটা সুবিধা হয়েছে যে বড় বড় প্রতিষ্ঠান যারা, তারা অলরেডি এটার ডিজিটালাইজেশনের আওতায় চলে আসছে, এবং তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা স্বচ্ছতা চলে আসছে, এবং আরও বাড়বে, এটা সহায়ক হবে। এবং এই আমরা গত অর্থ বছরের একদম শেষের দিকে যেটা দেখেছি, এনবিআর এর যে কর্মকর্তারা আছে তারা একটি আন্দোলনে গিয়েছিল, এবং কয়েকদিন সে সময় তো ব্যাহত হয়েছে স্বাভাবিকভাবে, তো আসলে সেটির কোনো প্রভাব পড়েছে কি না? আসলে এটা একটা আন্দোলন, যে সাময়িক আন্দোলন বা যেটা হলো, এটা ধরনের রাজস্ব আহরণে হয়তো কিছুটা স্লতগতি হয়েছে, কিন্তু রাজস্ব কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, কারণ যে পণ্যগুলি আমদানি হয়েছে সেগুলি স্বাভাবিকভাবে পরবর্তীতে আপনার ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ কাস্টমস থেকে সেটা চলে আসছে, মানে শুল্ক কর পরিশোধ করে সেটা ক্লিয়ার হয়েছে, সুতরাং সেই রাজস্বটা পেয়ে গেছি। মূসকের ক্ষেত্রে যে সরবরাহটা একদিন বা 2 দিন বন্ধ ছিল, সেটা পরবর্তীতে যখন কার্যক্রম শুয়ে আবার সেই সরবরাহটা চলে আসছে, সরবরাহ যখন হয়ে যায় তখনই এটা রাজস্ব সরকারি কোষাগারে জমা পড়ে। ঠিক আমদানি পণ্য যখনই বন্ধ থেকে খালাস হবে তখনই সরকারি রাজস্ব কোষাগারে জমা হবে। সুতরাং সাময়িকভাবে হয়তো 2-4 দিন এটা আদায় বন্ধ থাকতে পারে, কিন্তু সার্বিক আদায়ের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়েনি। আর সবশেষ যদি ছোট করে জানতে চাই, যে আমরা একদম শুনছি যে ব্যবসা বাণিজ্যের যে গতি সেটি আসলে কম, তো ব্যবসা বাণিজ্যের গতি যদি কম হয় সেক্ষেত্রে রাজস্ব আদায় কীভাবে বাড়বে, যদি ছোট করে একটু বলেন। আসলে তো আপনার আপনি যেটা বলতেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বেশি হবে ততই রাজস্ব আয় বেশি হবে, কারণ মানুষের কনজামশন বাড়বে, কনজামশন বাড়লে স্বাভাবিকভাবে পণ্যের আমদানি বাড়বে, অথবা স্থানীয় পণ্যের উৎপাদন বাড়বে, স্বাভাবিকভাবে তখন রাজস্ব বাড়বে। কিন্তু যদি মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ে, এবং তাহলে সে তো বর্ধিত আকারে পণ্য বা সেবা ক্রয় করবে না, বর্ধিত পণ্য বা সেবা ক্রয় না করলে পরে তাহলে স্বাভাবিকভাবে যে আমদানি শুল্ক বলি আর মূল্য সংযোজন কর বলি, সেটার ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি তো হবে না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে সেটাও বাড়বে। আর আমি যেটা বলছি যে কর হার বৃদ্ধি কিন্তু কোনো ভালো ফল বয়ে আনবে না, কারণ এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কর হার বৃদ্ধি করতে হবে। বর্তমান অবস্থায় অর্থনীতির যে গতি প্রকৃতি, এতে এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় কোনোভাবেই জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে সম্ভব হবে না। এটা জাতীয় রাজস্ব বোর্ডকে একটা মানে
বড় ধরনের ইয়েতে আপনার টার্গেট দেওয়া হয়েছে, যেটা ওদের তাদের সামর্থ্যের বাইরে আমি মনে করি। জি, জনাব পাটোয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম